This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 এ স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। কলকাতার বৈঠকেও রফা হলো না। বীরভূমের তৃণমূল জেলা কমিটির কোর কমিটির বৈঠক কে ডাকবেন সেই নিয়ে নতুন করে বিতর্ক শুরু। বীরভূমের জেলা কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় 25শে জুন বেলা 3টায় বোলপুর তৃণমূল কার্যালয়ে বৈঠক ডেকেছেন। জেলা কমিটির সমস্ত সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সময়ে জেলা কমিটির বৈঠক ডেকেছেন অনুব্রত মণ্ডলও। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। হিমাদ্রি আমাদের প্রতিনিধি রয়েছেন বীরভূম থেকে। হিমাদ্রি, কে আসলে বৈঠক ডাকবেন, কোর কমিটির বৈঠক, সেই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। কিভাবে মিটবে এই বিতর্ক? দেখো, একেবারে দলকে বিড়ম্বনায় ফেলা যাবে না, এই বার্তা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, রাজ্য তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দেখা গেল জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যখন বৈঠক ডাকছেন, ঠিক সে সময় কিছুক্ষণ পরেই আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আবারও বৈঠক ডাকছেন এবং কে কে উপস্থিত থাকবেন সেগুলিকেও মেনশন করে দেওয়া হচ্ছে এবং সেই বৈঠক ডাকছেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ অনুব্রত মণ্ডল কি বৈঠক এবার ডাকবেন নাকি আশিস বন্দ্যোপাধ্যায় ডাকবেন, সেই নিয়েও আবার দ্বন্দ্ব শুরু হলো বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের। কারণ যখন দল চরম বার্তা দিচ্ছে যে কোনোভাবেই দ্বন্দ্বে ফেলা যাবে না, সাধারণ তৃণমূল কর্মীদের দলের একাংশকে দলের মুষ্টিগত করতে হবে, তখন দেখা যাচ্ছে যে কাজল কেষ্ট দ্বন্দ্ব, তার পাশাপাশি আশিস বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকবেন নাকি অনুব্রত মণ্ডল বৈঠক ডাকবেন, এই দ্বন্দ্ব আবার নতুন করে শুরু হলো। সব মিলিয়ে কিন্তু চরম বিতর্ক আবার তৃণমূল স্তরে তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয়েছে। অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় যে বৈঠক আছে সেটা আসল নাকি কেষ্টদা যখন ডাকছেন সেটা আসল, সেই নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই বীরভূমেই। একেবারে হিমাদ্রি, অনেক ধন্যবাদ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন যে আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকবেন। তারপরেও কিভাবে অনুব্রত মণ্ডল সেই একই বৈঠকের ডাক দেন, এই নিয়েই এই মুহূর্তে প্রশ্ন উঠছে। 12ই জুন 2025 আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ফিরিয়ে দিল 36 বছর আগের আর একটা ভয়াবহ স্মৃতি। এক শীতের ভোরবেলা কুয়াশা ঘেরা রানওয়ে থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে ভেঙে পড়ে বোয়িং 737। মৃত্যু হয় 133 জন যাত্রী এবং ক্রিউ মেম্বারের। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর তদন্তে 2 জন পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দায়ী করা হয়। এখন নজরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 এর উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স। 1988-র 19শে অক্টোবরের এক কুয়াশা ঘেরা সকালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 113 আহমেদাবাদেই নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। 135 জন ক্রিউ মেম্বার এবং যাত্রীর মধ্যে 133 জনেরই মৃত্যু হয়। বেঁচে যান মাত্র 2 জন যাত্রী, অশোক আগরওয়াল এবং বিনোদ ত্রিপাঠী। 36 বছর পর ফিরে এলো সেই ভয়াবহ স্মৃতি। এবার বেঁচে মাত্র একজন। বোয়িংয়ের 7878 ড্রিমলাইনার দুর্ঘটনায় মৃতের সংখ্যা 274 ছুঁয়েছে। একে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা। 650 ফুট উপরে ওঠার পরেই আচমকা কেন ভেঙে পড়ল বিমান? উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সে কি লুকিয়ে সব রহস্য? সব দিক খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। The Go team from the AIB, including 5 members constituting DG AIB, was also immediately rushed to the site to start the investigation process. Recovery of the black box yesterday around 5 p.m. from the site. The AIB team believes that this decoding of the black box is going to give a in-depth insight. দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশ পড়ে ক্ষতিগ্রস্ত মেডিকেল হস্টেল। ঘটনাস্থলে পৌঁছে গেছে TV9 বাংলা। ক্রেন এনে মেডিকেল হস্টেলে বিমানের ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু হয়েছে। বিল্ডিং এর ছাদে এখনো আটকে বিমানের পিছনের অংশ। হস্টেলের ছাদের ওপর এখনো আটকে পড়ে রয়েছে এবং ছাদ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এই অংশকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং যে তদন্ত হচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে এই যে অক্ষত শেষ অংশ তা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করবে বলেই কিন্তু তদন্তকারীরা মনে করছে। আহমেদাবাদের বিজে হাসপাতালেও পৌঁছে গেছিলাম আমরা। সেখানে 2 জন বাঙালি চিকিৎসকের চোয়াল চাপা লড়াই। নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফেরা বন্ধু সহকর্মীদের চিকিৎসা। স্ট্রেচারে অর্ধদগ্ধ দেহ, বেডে ছটফট করছেন আত্মীয়রা। স্নায়ুর চাপ সামলে নাওয়া খাওয়া ভুলেছেন জয় সাহা এবং বিপ্লব পাল।
যাদের সঙ্গে আড্ডা মেরেছেন আজ সেই বন্ধুরাই মরণাপন্ন। অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে শিউরে উঠছেন দুই বাঙালি চিকিৎসক। আমরা প্রথম ইউজি ছেলেদের 1-2 MBBS স্টুডেন্টের আমরা বডি দেখতে পাই। ইটস ভেরি ডিফিকাল্ট কি আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি, সিপিআর দিয়েও কোনো লাভ হয়নি, কারণ পেশেন্ট ওয়াজ ব্রড ডেড। এখানে হয়েছে তার জাস্ট সামনে 1200 বেডের একটা হসপিটাল আছে, এখানে গাইনেক পেশেন্ট, পিডিয়াট্রিক্স পেশেন্ট যাদেরকে মোবিলাইজ করাটা খুবই ডিফিকাল্ট, ওরকম একটা জায়গা, পাশে অক্সিজেন প্লান্ট। টিভি9 বাংলার মুখোমুখি বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছানো প্রত্যক্ষদর্শী। দুর্ঘটনার পর 108 নম্বরে ফোন করে প্রথম পুলিশকে খবর দেন তিনি। টিভি9 বাংলাকে জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 108 को अपडेट मैम नहीं करा था। ब्लास्ट हुआ, जैसे वीडियो स्टार्ट होगा ना तो आपको ब्लास्ट का वॉइस सुनाई देगा। उससे पहले भी और एक ब्लास्ट हो चुका था, हम लोग आगे तक जा चुके थे, लेकिन जैसे ही ब्लास्ट हुआ तो हम वापस आ गए थे। हम ट्राई कर रहे थे आगे जाने की, बट क्या है कि विजुअल्स इतने से कि कोई रेस्क्यू नहीं आया था, कुछ अवेलेबल नहीं था उस समय तक, और सबसे पहले हम ही पहुँचे थे। तो हमने जितना हो सका वो लोगों को हेल्प करने की कोशिश करी और वहाँ पर आगे जाके देखने की कोशिश भी करी। ডিএনএ নমুনা মিলিয়ে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আহমেদাবাদ থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। এবার দেখাই আপনাদের টিভি9 বাংলার খবরের জোর। বাংলাদেশি নাগরিক নিউটন দাসের নাম ভারতের ভোটার তালিকা থেকে কেটে দিল নির্বাচন কমিশন। টিভি9 বাংলায় সবার প্রথম এই খবর প্রকাশ্যে আনে। সেই খবরের পর তোলপাড় শুরু হয়ে যায়, চওড়া সুরে আক্রমণ শুরু করে বিরোধীরা, অবশেষে অ্যাকশন। বাংলাদেশি নাগরিক কাকদ্বীপের ভোটার। টিভি9 বাংলার এই খবর কয়েকদিন আগে তোলপাড় ফেলে দেয়। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা অভিযোগ করেছিলেন তার এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে। প্রশাসনের মদতে নাকি ওপারের লোক এপারের ভোটারও হয়ে যাচ্ছে, শুধু খরচ করতে হচ্ছে বাড়তি কিছু টাকা। দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নেই। বিধায়ক ইঙ্গিত করেছিলেন, সেটা মিলিয়ে দিয়েছিল টিভি9 বাংলার খবর। বাংলাদেশের ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নিউটন দাস কাকদ্বীপের ভোটার। বিস্ফোরক এই তথ্য সামনে নিয়ে আসে টিভি9 বাংলায়। এই তথ্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। বাংলাদেশে বসে নিউটন যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল, তার মুখে উঠে এসেছিল বিধায়ক মন্টুরাম পাখিরার নাম। পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। নিউটনের দাদা পরিষ্কার করে দিয়েছিলেন, ভাই বাংলাদেশ ও ভারতে নিয়মিত যাতায়াত করত। 2000 লাস্টের দিকে অথবা 2003-এর প্রথমের দিকে এরকম সময়ের মধ্যে এসেছিল পড়াশোনা করতে। তারপর আবার চলে যায়, আবার 2010-এর জায়গা কেনার সময় এসেছিল, তারপর আবার চলে যায়, তখন আবার ফের আসে 2020 সালের লকডাউনের পর। নিউটনের মিথ্যে যুক্তি ধোপে টেকেনি, তার নাম ভারতীয় ভোটার লিস্ট থেকে বাদ দিল নির্বাচন কমিশন। এরকম কত নিউটন আছে, নিউটন গেলে কোপারনিকাস আসবে, প্রচুর আছে, এরকম ভরি আছে। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে সে ভোটার না হয়, তা থাকবে কেন? আমরা তো তৃণমূল কংগ্রেস তো বারবার বলছি যে কেন্দ্রের নির্বাচন কমিশন দেখুন, ভোটার তালিকায় নানা ধরনের কারচুপি হচ্ছে। নিউটনের মতো এই বাংলাদেশিদের যারা সাহায্য করেছিল তারাও স্ক্যানারে। এমনই এক সন্দেহভাজন গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার। পঞ্চায়েতে কাজ করে মাসে রোজগার 3,500 টাকা, অথচ তারই ব্যাংক অ্যাকাউন্টে 3 কোটি টাকা। এলো কোথা থেকে? পুলিশের অনুমান, জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করেই এই বিপুল টাকা রোজগার। 2022-23 সাল থেকেই আয় বহির্ভূত টাকার পরিমাণ বাড়ছিল। 2024-এ গৌতমের অ্যাকাউন্টে জমা টাকার অঙ্ক অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। ইতিমধ্যে বেসরকারি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে গৌতমের আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। পুলিশ সূত্রে দাবি, একাধিক এজেন্ট, সাব এজেন্টের অ্যাকাউন্ট থেকে কখনো অনলাইনে, কখনো আবার গৌতম নিজেই নগদ জমা করেছে ব্যাংক অ্যাকাউন্টে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এবার দেখাবো আপনাদের রবীন্দ্রনগরের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বিতর্কের মুখে সরানো হলো আইসি এসডিপিওকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার নতুন আইসি। সরানো হলো মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্মড পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামরুজ্জামান মোল্লাকে।
রবীন্দ্রনগরে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে পুলিশের সাংবাদিক বৈঠক করে কার্যত তাদের অসহায়তার কথা স্বীকার করে নিয়েছিল, যদিও পুলিশের দাবি এটা নাকি রুটিন বদলি। গ্রেপ্তার চাই, ও তো আইওয়াস, এখানে গরম পড়েছে তাই মুকুল মিয়াকে ঠান্ডা করতে পাঠিয়েছি। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর। দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয়। তার কারণ 3 দিন আগের থেকে ওখানে কারা গেছিল, বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল, কারা উত্তেজনা সৃষ্টি করেছিল। সুতরাং এইটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় খুব শক্ত হাতে এটা দেখবে। দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষ উদ্যোগ, 3 জন পরিবেশ বান্ধব ব্যক্তিত্বর হাতে তুলে দেওয়া হলো বিসি রায় কৃতি সম্মান। 13 জুন কলেজ ক্যাম্পাসে দুলাল মিত্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বিসি রায় কৃতি সম্মান 2025। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং পরিবেশ সংরক্ষণের জন্য 3 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান প্রদান করা হলো। পরিবেশপ্রেমী দুখু মাঝি, শ্যামাপদ বন্দ্যোপাধ্যায় এবং বেঙ্গল বিজ্ঞান সমিতির সচিব ডক্টর শুভব্রত রায়চৌধুরীকে সম্মাননা।